আমাদের জীবনে আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, আমাদের প্রতিটি কথায়, প্রতিটি আচরণ করার আগে, প্রতিটি পরিকল্পনা করার আগে একটা বিষয় খুব শান্তভাবে মাথায় রাখা উচিত। আমি কি চাই এবং কেন চাই? কারণ আমরা যেকোনো কাজ করি অথবা যেকোনো কথা বলি, তার তো একটা রিঅ্যাকশন হয় অন্যের কাছে। এটা আমরা সকলেই বুঝি। কিন্তু যেকোনো কাজের যে একটা প্রতিফলন আমাদের ব্যক্তিগত জীবনেও পড়ে, এইটা অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না। যেমন অনেক ক্ষেত্রেই আমি অন্যের সাথে এমন একটা দুর্ব্যবহার করে ফেললাম, যেটাতে সে কষ্ট পেল, বা আমি মনে করলাম তাকে আমি অত্যন্ত লজ্জিত করতে পেরেছি, হেয় প্রতিপন্ন করতে পেরেছি। কিন্তু এই যে মানুষটি বলতে গেলে চিরদিনের জন্য আমার একজন শত্রুতে পরিণত হলো, বা আমার সম্পর্কে ওই মানুষটির একটি অত্যন্ত নেগেটিভ ধারণা গেঁথে গেল মনে, সেই বিষয়টি কিন্তু আমি ভাবি না। একইভাবে যখন আমরা কোনো পরিকল্পনা করি, আমরা হয়তো খুব অল্প দূরত্বে যে লক্ষ্যটা আছে সেটার কথা চিন্তা করি, কিন্তু আল্টিমেট যে গোলটা বা যে লক্ষ্যটা অর্জনের জন্য আমি পরিকল্পনাটা করছি, সেই পরিকল্পনার ফলে ওই লক্ষ্যটি অর্জিত হলে আমি ঠিক কোন জিনিসটা পাবো বা কোন জিনিসটা অর্জন করব, সেইটাও কিন্তু খুব গভীরভাবে ভেবে দেখার দরকার আছে। এই জন্যই বলছি, আমাদের কথা, আমাদের পরিকল্পনা, আমাদের আচরণ, সব ক্ষেত্রে আমি কি চাই এবং কেন চাই, বিষয়টি মাথায় রেখে চলা উচিত। প্রিয় দর্শক, আমি নাশিদ খন্দকার কেকা, আমার চ্যানেল থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রথমেই বলেছি, আজকে খুব ছোট করে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, আমি কি চাই এবং কেন চাই। যে বিষয়টি প্রতিটি পদক্ষেপে আমাদের মাথায় রাখা উচিত এবং আমি মনে করি অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ আমি যদি এরকম ধরে নিই, আমি একজন স্টুডেন্ট, তাহলে আমি ভবিষ্যতে কি করতে চাই, কি হতে চাই, আমার লক্ষ্যটা কি, এইটা ঠিক করার সময় আমাকে এটাও ভাবতে হবে, ওই লক্ষ্যটি অর্জিত হওয়ার পরে আমি কি পুরোপুরিভাবে সন্তুষ্ট হতে পারবো বা স্যাটিসফাইড হব। কারণ দেখা যায় আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী, তারা যে বিষয়টি পড়ছেন ঠিক সেই বিষয়টি তাদের ভালো লাগছে না, শুধুমাত্র একটি ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য বা সামাজিক অবস্থানটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য কাজটি তারা করছে। কিন্তু সেক্ষেত্রে তার যে মনের খোরাক সেটা কিন্তু মিটছে না। এই জন্যই দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার, তিনি একসময় শিল্পী হয়ে যান, একজন ডাক্তার, তিনি একসময় ব্যবসায়ী হয়ে যান, একজন সোসিওলজিতে পড়া মানুষ বা সমাজবিজ্ঞানে পড়া মানুষ, সে পরবর্তী জীবনে হয়ে যান একজন ব্যাংকার। অথচ আমাদের এই জায়গাগুলো যদি আমরা সঠিক করে নির্ধারণ করতে পারতাম এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়েও যদি এই ধরনের ব্যবস্থাগুলো থাকতো, যে সুনির্দিষ্ট বিষয়ের উপরে যারা পারদর্শী ঠিক সেই পজিশনে তাদেরকেই বসানো হবে, তাহলে কিন্তু বিষয় সহজও যেমন হতো, ঠিক একইভাবে আমাদের সকলের জন্য সেইটা খুব ভালো ফলদায়ক বিষয় হতো। আমরা অনেক ক্ষেত্রেই দেখি, যেই মানুষটি কখনো
হিসাব বিজ্ঞান বা এই ধরনের বিষয়ের সাথে সংশ্লিষ্টই ছিলেন না। তিনি ব্যাংকে জব করে তার জীবনটি পার করছেন। সেখানে তিনি হয়তো চাকরির ক্ষেত্রে একটা নিশ্চয়তা পাচ্ছেন, একটা ভালো বেতন পাচ্ছেন, তার জীবনযাত্রার মানটা ঠিক থাকছে। কিন্তু তিনি কি মানসিকভাবে ভালো আছেন? আবার অনেক ক্ষেত্রেই আমরা এটাও দেখি, আমরা মানুষের সাথে, আমাদের পরিবার পরিজনের সাথে, আমাদের বন্ধু বান্ধবদের সাথে অনেক সময় এমন আচরণ করে ফেলি, এমন কথা বলে ফেলি, আমরা কিন্তু ভাবি না যে অপর সাইডের মানুষটা শুধুমাত্র যে আহত হচ্ছেন সেটাই নয়, তিনি কিন্তু তিনি কিন্তু আমার ওই আচরণ বা ব্যবহারের কারণে বা কথার কারণে একেবারেই আমার সম্পর্কে একটি নেতিবাচক মনোভাব ধারণ করতে শুরু করবেন, এবং অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে সে আমার শত্রুতে পরিণত হয়, এবং তার দ্বারাই হয়তো আমি চূড়ান্তভাবে আক্রান্ত হব, চরমভাবে লাঞ্ছিত হব। পরবর্তী কোনো এক সময় হয়তো তার দ্বারাই আমি আরো বেশি অপমানিত, অপদস্থ হব, এবং আমার জীবনে আরো অনেক বেশি ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। কাজেই যখন আমরা কথা বলবো, যখন আমরা আচরণ করব, আমাকে চিন্তা করতে হবে আমি কি চাই। প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে তাকে অন্যরা পছন্দ করুক, তার কথা শুনে তারা চলুক, তার নির্দেশনায় কোনো ভালো কাজ হোক বা যে কোনো কাজে সেই নেতৃত্ব দিবে। এখন আপনি যদি চান অন্য সকল মানুষ আপনার কথা মেনে নিক বা আপনার নেতৃত্ব মেনে নিক, তাহলে তো সেই নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতাগুলো, সেগুলো আপনাকে আগে অর্জন করতে হবে। সেগুলো যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি হয়তো কোনো কারণে নেতৃত্ব পর্যায়ে পৌঁছেও যেতে পারেন, কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না। কারণ আপনার মধ্যে ওই গুণাগুণগুলি না থাকলে কোনোভাবেই আপনার নেতৃত্বের অধীনে যারা থাকবেন তারা আপনাকে পছন্দ করবেন না, এবং একই সাথে আপনার কথা, আপনার নির্দেশনা তারা মানতে মন থেকে চাইবেন না। ফলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আপনার প্রতি একেবারে নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবার আমি যদি চাই আমি একজন চিকিৎসক হব, তাহলে আমাকে সেই লক্ষ্যে যেমন মেডিকেলে পড়ালেখা করার মতো প্রিপারেশন নিতে হবে, ঠিক একইভাবে একজন চিকিৎসক হওয়ার পরে আমি কি ধরনের চিকিৎসক হব সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি মনে করি আমি বিরাট বড় একজন চিকিৎসক হব, আমি অনেক মানুষকে সেবা করব, তাহলে সেই মনোভাবটা আমার মধ্যে তৈরি করতে হবে। আর আমি যদি মনে করি যে আমি এক হাতে টাকা কামাবো আর অনেক ধন সম্পত্তি গড়ে তুলবো, তাহলে আমাকে এটাই মাথায় রাখতে হবে যে আমার কাছে হয়তো অনেক রুগী আসতে পারে, আমি হয়তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে অনেক কিছু জানতেও পারি, কিন্তু আমার দ্বারা মানুষের সেবা সম্ভব না, বা আমার যারা পেশেন্ট থাকবেন তারা কিন্তু আমাকে ওই স্যাটিসফ্যাকশনটা দিতে পারবেন না। কারণ একজন দক্ষ চিকিৎসক হলেই শুধু হয় না, এমন অনেক চিকিৎসককে আমরা জানি যারা হয়তো তার চিকিৎসা সেবাটা দেন তো তুলনামূলকভাবে সমসাময়িক অন্যান্য চিকিৎসকের চাইতে অনেক কম টাকা ফি থাকে তাদের। তারা একজন পেশেন্টকে একটু বেশি সময় দেন। এই মানুষগুলো কিন্তু তার পেশেন্টের কাছে শুধুমাত্র একজন চিকিৎসক নয়, তারা একটা ভালো মানুষ হিসাবেও জায়গা করে নিতে পারেন। সেই জন্যই বলবো, আপনি যদি পেশাটায় যাবেন, সেই পেশাটায় আপনার কি প্রতিবন্ধকতা আসতে পারে, একই সাথে আপনি ওই পেশাটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা, বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং
সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনার পদক্ষেপগুলো রাখতে হবে। যেমন আমি আমার নিজেকে দিয়েই যদি বলি, আমি যখন চাকরি করতে গিয়েছিলাম তখন আমার বয়স খুবই অল্প। আমি মনে করেছিলাম যে এটা তো খুব সহজ ব্যাপার। আমি যাব, অফিস করব বা যে কাজ থাকবে আমার সে কাজটা করব, চলে আসব, আমি অনেক ভালো থাকবো, একটা ভালো স্যালারি পাবো, জব স্যাটিসফ্যাকশন থাকবে, একই সাথে আমার স্যালারিটা দিয়ে আমি খুব ভালোভাবে চলতে পারবো। কিন্তু যখন আমি গেলাম, আমি কিন্তু পরিবেশ পরিস্থিতিটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। ওই পরিবেশ বা পরিস্থিতির যে শুধুমাত্র দোষ ছিল তা না, আমারও ভুল ছিল। কারণ আমি একটা চাকরিতে যাচ্ছি, যেহেতু অল্প বয়স আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে ওইখানে কি পরিবেশ পরিস্থিতি হতে পারে। ওই কারণে আমরা অনেক সময়ই একটা সুযোগ পেলেই সেটা নিয়ে নিই। কিন্তু একটা সুযোগ নিলেই হবে না, তারপরে তার ফলাফলটাও আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমার বাবা জোর করে আমাকে বললেন যে, "না, তুমি ল পড়ো, তোমার দ্বারা চাকরি হবে না, তুমি যখন ইচ্ছা যাবে কোর্টে, যখন ইচ্ছা যাবে না।" কারণ আমার মধ্যেও ওই জিনিসটা ছিল যে আমাকে ধরে বেঁধে প্রতিদিন একটা কাজ করতে বললে আমি আর সে কাজটা করতে পারি না। আমি যখন গান শিখতে গিয়েছি তখনও এটা হয়েছে যে আমাকে যখনই বলা হয়েছে যে হ্যাঁ, সঠিকভাবে গান শিখতে গেলে তোমাকে প্রতিদিন রেওয়াজ করতে হবে। এটা সত্যি কথা এবং এটা যে অত্যন্ত জরুরি সেটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না। কারণ আমি ওই ধরনের নিয়মের মধ্যে বাঁধা একজন মানুষ হতে পারিনি হয়তো। এটা একেকজন মানুষের চারিত্রিক দিক একেক রকম থাকে। যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করতাম, আমার কাছে মনে হয়েছিল ল পড়লে হয়তো আমি শুধু নারীদের না, অনেক মানুষের অনেক কাজে আসতে পারবো এবং আমি নিজেও ভালো থাকবো। কারণ আমরা সাধারণত আইনজীবীদের সম্পর্কে যে ধরনের ধারণা করি বা আমরা বিভিন্ন সময় মিডিয়াতে যে ধরনের চরিত্রগুলো দেখি, তাতে আমাদের মনে এই ধরনের একটা ধারণা জন্মে যে তারা খুব থ্রিলিং একটা জীবনযাপন করে। কিন্তু যখন আপনি ওখানে যাবেন, প্রথমত একজন জুনিয়রশিপ করছে এরকম আইনজীবীর যে স্ট্রাগল, সেটা প্রচন্ড মানসিক চাপের হয়। সেটা আপনি সহ্য করে যদি পার হয়ে আসতেও পারেন, তারপরে কিন্তু ওরকম না যে চাকরি করলাম, একদিন গেলাম, ২ দিন ছুটি নিলাম, এরকম না। তারপরে আপনি যখন বিভিন্ন কেস পেতে শুরু করবেন, তখন আপনার উপর প্রচন্ড প্রেশার আসবে। কারণ একটা মানুষের অনেক কিছু নির্ভর করবে আপনার উপরে। আপনি কন্টিনিউয়াস সেই কাজগুলো করছেন কিনা, আপনি মামলাটা সঠিকভাবে মনিটরিং করছেন কিনা, আপনি যেখানে যেখানে দরকার সেখানে সঠিকভাবে আপনার ক্লায়েন্টের বক্তব্যটা তুলে ধরতে পারছেন কিনা, এই সবগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আবার আপনি চাইলে একেবারে বিনে পয়সায় কিন্তু কাউকে মামলা মোকদ্দমা করিয়ে দিতে পারবেন না। এটা একটা প্রসেসের ব্যাপার। কিছু অর্থ একজন ক্লায়েন্টকে খরচ করতেই হবে, যেটা আমি তো নিশ্চয়ই আমার পকেট থেকে দিতে পারবো না। আমি তাকে লিগ্যাল এইডটা দিতে পারি, আমার যে ফি সেটা কমাতে পারি, বেশি করতে পারি, কিন্তু অন্যান্য যে প্রসেসিং সেটা তো আমি করতে পারবো না। তারপরে ওখানে যে পরিমাণ সময় আপনাকে দিতে হবে, একটা অফিসে যায় এরকম মানুষের সেরকম জীবন কিন্তু নয়। আপনি অফিসে গেলেন, ৯টা to ৫টা কাজ করলেন, চলে আসলেন বা কোনোদিন ২ ঘন্টা ওভারটাইম করলেন। কিন্তু একজন আইনজীবীকে সেখানে ততক্ষণে বসে থাকতে হবে যতক্ষণ ক্লায়েন্ট আসতে পারে এবং তারপরেও এসে নিস্তার নাই। আপনাকে হয়তো আপনার যখন অনেক বেশি কাজ থাকবে, আপনাকে চেম্বার ওয়ার্ক করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। যেহেতু এই পেশাটা সম্পর্কে আমি জানি, এইজন্য আমি আপনাদের বোঝানোর জন্য এটা বলছি। ঠিক একইভাবে একজন ডাক্তার, তিনি যদি নিয়ম মেনে না চলেন, তার তো ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ সব এলোমেলো হয়ে যায়। কারণ
তিনি মানুষ, তাকে যদি নাইট ডিউটি করতে হয় তাহলে তার ফ্যামিলি লাইফে তার প্রভাব পড়ে। আবার তাকে যদি হঠাৎ করে একটা পেশেন্ট দেখতে হয়, অথচ তার হয়তো এমন কোনো আত্মীয়ের একটা প্রোগ্রামে তার যাওয়ার কথা, সেক্ষেত্রে দেখা যাবে সেটা তাকে ক্যান্সেল করতে হচ্ছে। আমি যত সহজে বিষয়টা বলছি বা আপনি যত সহজে বিষয়টা বলছেন, কেউ যদি আমাদের প্রোগ্রামে এরকম করে, আমরা কিন্তু অত সহজে বিষয়টা মেনে নেই না। খুব কম সংখ্যক মানুষই সেটাকে খুব সহজে মেনে নিতে পারে। কাজেই আপনি যখন ডাক্তার হবেন আপনাকে এগুলো ভাবতে হবে। আপনি যখন টিচার হবেন, আপনি কি শিখাচ্ছেন? আপনার বিষয়টার সম্পর্কে গভীরতাটা কতটুকু আপনাকে জানতে হবে, এবং প্রতিনিয়ত আপনার বিষয়ে ইমপ্রুভমেন্ট আনার জন্য ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, শুধু ছাত্রছাত্রীদের তা না, আপনার নিজের ডেভেলপমেন্ট কতটা হচ্ছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, এবং তার জন্যে আপনাকে পড়তে হবে, আপনাকে দেখতে হবে। এই যে আমরা সোশ্যাল মিডিয়া খারাপ, টেলিভিশন দেখা খারাপ বলি, কিন্তু আপনি যদি না দেখেন, না পড়েন, তাহলে তো আপনি কিছু জানবেন না। তার জন্যও কাজ করতে হবে। কাজে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি আমার সন্তানকে সময় দিতে পারছি না, সেই সময়ের অভাবটা আমি পূরণ করতে চাচ্ছি অর্থ দিয়ে। আবার আমি চাই আমার সন্তান খুব ওবিডেন্ট হোক, আমার সন্তান কোনোভাবেই কোনো খারাপ সঙ্গে মিশবে না, আমার সন্তান কোনো খারাপ কাজ করবে না। তাহলে কি সেটা সম্ভব? আপনি তো জানেন না, আপনি তাকে অগাধ অর্থ দিচ্ছেন, সে বাইরে ওটা নিয়ে কি করছে বা বাসায় বসে কি করছে আপনার তো দেখার সময় নেই। আপনি চান আপনার সন্তান খুবই ওবিডিয়েন্ট হোক, খুবই ভালো হোক, কিন্তু আপনার সেটা দেখার সময় নেই, মনিটরিং করতে হবে। তো আপনি আপনার সন্তানের সাথে একটা প্রচন্ড ভয়ের সম্পর্ক রাখলেন। আপনি জানবেন সবচেয়ে বড় ভুলটা আপনি করলেন, কারণ সে আপনার কাছে কখনো সহজ তো হবেই না, তার আসল রূপটাই আপনাকে দেখাবে না। আবার আপনি আপনার সন্তানের সাথে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ মনোভাবে মিশলেন, দেখা যাবে আপনার সন্তান আপনাকে কখনোই সেভাবে হিসাবের মধ্যেই আনছে না, সোজা কথায়, বা সে আপনাকে কেয়ার করছে না। বিষয়টা মাথায় রাখুন। একইভাবে আমি যদি চাই অন্য মানুষগুলো আমাকে বুঝুক, তাহলে তাদেরকে আমার বুঝতে হবে। আমার কষ্টটা যদি অন্য বুঝুক, এটা আমি চাই, তাহলে তাদের কষ্টের সময়ও আমাকে পাশে দাঁড়াতে হবে। নিদেন পক্ষে আমি যে তার কষ্টটা ফিল করতে পারছি সেইটা আমাকে বুঝতে দিতে হবে। আর ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব, বেশি বড় করব না ভিডিওটি। আমি আশা করছি আপনারা আমার সাথে আছেন। দেখেন, আমরা গত কয়েক মাসে একটা প্রচন্ড অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা চেয়েছি একটা বিরাট পরিবর্তন আসুক আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে। তার জন্যে আমরা আন্দোলন করেছি। কেউ কেউ এটাকে বিপ্লব বলছেন। অবশ্য বিপ্লবের সংজ্ঞা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। তো এই যে আমরা চাচ্ছি, আমরা কিন্তু সবাই পজিটিভলি চাচ্ছি। আবার যারা হয়তো অন্যদিকে আছে, তারা যে সবসময় হত্যার উদ্দেশ্যেই সবকিছু চাচ্ছে, এইটা ভাবা কিন্তু চূড়ান্ত বোকামি। কারণ সবাইকে এক কাতারে দাঁড় করালে হবে না। তারপরে আমরা যখন আমাদের লক্ষ্যটা অর্জন করলাম, আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করলাম সকলের মতামত অনুযায়ী, তখন আমরা কি করতে থাকলাম, একটার পর একটা, মানে মব ভায়োলেন্স হচ্ছে আজ পর্যন্ত, একটার পর একটা জ্বালাও পোড়াও হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, তারপরেও আমরা থামছি না। এমন সব বক্তব্য দিচ্ছি যেটা আমাদের জাতিকে আরো বিভক্ত করবে। কিছু বিষয় আছে যেটার প্রতি যদি আপনি সম্মান না রাখেন, তাহলে কোনোভাবেই একমত হওয়া যায় না। সেটা হলো আপনার সংবিধান, আপনার দেশ, আপনার জাতি এবং
আপনার স্বাধীনতা, আপনার স্বাধীনতার সংগ্রাম, তাতে যারা অংশগ্রহণ করেছেন সেই বীররা এবং যারা সেই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন তাদেরকে আপনি কোন চোখে দেখছেন সেইটা। এটা খুব স্বাভাবিকভাবেই একজন মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে থাকা উচিত। আমি রাজনীতি বুঝি না, আমি এত কিছু বুঝি না, এই কথাগুলো, এই অ্যালিবাইগুলো দিয়ে আপনি কিন্তু নিজেকে সবকিছু থেকে মুক্ত রাখতে পারেন না। আমরা যখন বলছি স্বৈরাচার মুক্ত করেছি, এবং যেহেতু বেশ কিছুদিন ধরে আমাদের দেশে এক ধরনের একদলীয় শাসন চলে আসছিল, সে অবস্থায় একেবারে বাসার গৃহিণী থেকে শুরু করে সকলেই কিন্তু আন্দোলনটায় অংশগ্রহণ করেছে। এখন একজন গৃহিণী বা একজন রিক্সা চালক, তিনি কি চেয়েছিলেন যে জাতির পিতার মূর্তির উপর আপনারা প্রস্রাব করবেন? তিনি কি চেয়েছিলেন যে রাষ্ট্রীয় সম্পত্তি, যেটা তার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে, যেটা তৈরি করতে আবার আপনাকে হয়তো বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করতে হবে, সেই জিনিসগুলো আমরা নষ্ট করব? তিনি কি এতগুলো মৃত্যু চেয়েছিলেন? চাননি। তিনি চেয়েছিলেন দুর্নীতি, অপরাধ, স্বৈরাচার এসব থেকে মুক্তি। অথবা খুব সোজা বাংলায় আমরা চেয়েছিলাম একটু শান্তিতে বসবাস করতে, দ্রব্যমূল্য যেন কম থাকে, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, আমাদের কথা বলার চলাফেরার স্বাধীনতাটুকু যেন থাকে, আমাদের জীবনের নিরাপত্তা যেন থাকে। আজকে আমরা কি দেখছি? আমাদের সবার কি নিরাপত্তা আছে? একটি দলের ভুল বা অপরাধের কারণে সেই দলের হাজার হাজার নেতা কর্মী আজকে নির্যাতনের শিকার হচ্ছে। তারা সকলেই সমান অপরাধী, এবং এটা বিচার করার কার দায়িত্ব? বিচার তো করবে আইন। আইন তো নিজের হাতে তুলে নিতে পারি না। তাহলে আমি কি বিপ্লব করলাম? কি নতুন দেশ সৃষ্টি করলাম? আমি এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা চেয়েছিলাম? আমি কি এত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হোক সেটা চেয়েছিলাম? আমি কি এই ৫৩ বছর স্বাধীনতার পার হওয়ার পরেও এটা চেয়েছিলাম যে আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতার জন্য আমাকে, যিনি ৪৮ সালের চাকরিতে জয়েন করেছিলেন, তার এসএসসি সার্টিফিকেট আমার এখন জমা দিতে হবে? সেটা কি রেখে দেয়া এতদিন পর্যন্ত সম্ভব? এবং আমার যখন জন্মই হয়নি তখন যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত জানা কি আমার সম্ভব? আমার কাছে যদি আজকে নতুন করে তালিকা তৈরির কথা বলা হয়, তাহলে আমি যে একটা মহা হয়রানির মধ্যে পড়ব, এই জিনিসটাকে বোঝার দায়িত্ব কারো নেই? যাদের নাম হয়তো অন্যায় বা অবৈধভাবে ঢোকানো হয়েছে মুক্তিযোদ্ধাদের মধ্যে, তাদেরকে কাগজপত্র দেখলেই কিন্তু শনাক্ত করা যায়। কিন্তু যাদের নাম বইপত্র থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে, বিভিন্ন বাহিনীর গেজেটে আছে, তাদেরকে তো নতুন করে বারবার যাচাই বাছাইয়ের দরকার নেই। আমি কথাগুলো আমার দিক থেকে বলছি এই কারণে যে আমি আপনাদের প্রতিটা ভিডিওই প্রায় বলি, আমি বই পড়া কোনো কথা বলি না। আমি সেটাই বলি যেটা হয় আমার জীবনে ঘটেছে, বা আমার পরিচিত কারো জীবনে ঘটেছে, বা আমি আমার খুব কাছের কারো কাছ থেকে বিশ্বাসযোগ্য সূত্র থেকে শুনেছি। এই সামগ্রিক কথাগুলো বলার আমার উদ্দেশ্য হলো, এইরকম বিপ্লব আমরা চাইনি, এইরকম নতুন দেশও আমরা চাইনি। এবার আমাদের থামতে হবে। আমাদের উদ্দেশ্য যদি হয় দেশকে নতুন করে গড়ে তোলা, তাহলে এবার গড়তে হবে। ধ্বংস না, জ্বালাও পোড়াও না, খুন জখম না, চাঁদাবাজি না। এখন যারা এসব করছে তাদেরকে ভেবে দেখতে হবে যে তারা কি চেয়েছিলেন এবং কেন চেয়েছিলেন। আমরা যারা সমর্থন করছি আমাদেরকে ভাবতে হবে আমরা কি চেয়েছিলাম, আমরা কি পাচ্ছি এবং কেন চেয়েছিলাম।
শেষে শুধু এটুকুই বলতে চাই, আমি যে কটা উদাহরণ দিলাম এই ভিডিওতে, এর চাইতে বেশি উদাহরণ আমি দিতে পারতাম। হয়তো শত শত উদাহরণ আমি দিতে পারতাম বিভিন্ন ক্ষেত্রে যেসব হয়, কিন্তু সেটা দিলে ভিডিওটা এত দীর্ঘ হয়ে যেত যে আপনারা হয়তো বিরক্ত বোধ করতেন। সেই কারণে আমি দিচ্ছি না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে বিষয়টা আপনার মনে আনন্দ দেয়, যে বিষয়ে আপনি পারদর্শী, সেই বিষয়টা নিয়ে কাজ করুন। আপনি যদি ব্যাংকেই কাজ করতে চান তাহলে একজন ব্যাংকারের মতো মানসিকতা তৈরি করুন। আপনি যদি স্কুল টিচার হতে চান তাহলে একজন টিচারের মতো নিজেকে গড়ে তুলুন, কারণ আমাদের এখনো পর্যন্ত টিচাররাই হচ্ছে মডেল। আমরা টিচারদের দেখেই শিখি, সেরকম হন। আর আপনার ইচ্ছা যদি থাকে যে আপনি একজন ব্যবসায়ী হবেন, তাহলে অবশ্যই চিন্তা করেন যে আপনি একজন দুর্নীতিবাজ, একজন ভেজাল মেশানো ব্যবসায়ী হতে চান নাকি একজন সৎ ব্যবসায়ী হতে চান। সেইটার জন্য নিজের ব্যবসাটা পরিচালনা করেন। আর আপনি যদি অন্য কোনো পেশায় যেতে চান তাহলে সেই পেশা অনুযায়ী নিজেকে তৈরি করুন। আমি এটাই বলতে চাচ্ছি, আপনি যেন সমাজবিজ্ঞানে পড়ে অন্য সেক্টরে যে কাজ না করেন, আপনি যেন জীববিজ্ঞানে পড়ে যে মার্কেটিং এর কোনো কাজে না জড়ান। বিভিন্ন ক্ষেত্রে আপনার পারদর্শিতা থাকতে পারে বা কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে, কিন্তু তার মানে তো এই না যে আমি যে বিষয়টা সম্পর্কে কোনো কিছুই জানি না সেই বিষয়ে আমাকে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রেই ঘটে যে কাজ করতে করতে একসময় একজন মানুষ অনেক বেশি দক্ষ হয়ে যান, সেটা আলাদা কথা, সেটা কিন্তু সবাই হন না। আর যে ক্ষেত্রে আপনি আপনার বিষয়ের বাইরে চলে যাবেন, আপনার আগ্রহ, আন্তরিকতা, আপনার দক্ষতা প্রদর্শনের ইচ্ছা সব কিন্তু মরে যাবে। যে কারণেই আমি এই যে আইনি জটিলতাগুলো দেখে, আমি এই যে বিচারের দীর্ঘসূত্রিতা দেখে, আমি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম মানুষকে সাহায্য করতে পারবো, সেইটা ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দেখে আমি কিন্তু এ পেশাতে থাকতে পারিনি। এটা মানে পুরো আইন ব্যবস্থাটাকে দায়ী করব তা না। আমি বলছি আমি পারিনি। এখন আপনি ঠিক করবেন আপনি কোনটা পারবেন। যেটা পারবেন, যেটা আপনার সাথে যায় সেটাই করবেন। যা করবেন মন থেকে করবেন, পজিটিভ চিন্তা থেকে করবেন। যা কিছু নেগেটিভ, যা কিছু আপনাকে ভালোর দিক থেকে বিপরীতে টেনে নিয়ে যায়, আপনাকে খারাপের দিকে নিয়ে যায়, সেটাই বর্জন করুন। আপনি খুব স্পষ্টভাবে জানুন যে আপনি কি চান এবং কেন চান, তারপরে আপনার লক্ষ্যটা স্থির করেন। আমি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বিষয়টি আপনার সন্তান, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার খুব কাছের মানুষ, আপনার বন্ধু, যাকে মনে করেন তার সাথে শেয়ার করতে পারেন। আপনি আরো কি বলতে চান, যদি এই বিষয়ে কিছু বলার থাকে সেইটা কমেন্টস করতে পারেন, এবং প্লিজ লাইক করুন ভিডিওগুলি এবং আমার পাশে থাকুন। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো বিষয় নিয়ে কথা বলতে পারবো। আপনারা যদি সাজেশন দেন সেটাও আমার জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় হবে। আজকে এখানেই শেষ করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন অবস্থায় থাকুন এবং পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকুন, পজিটিভ কাজ করুন। সকলকে আমি আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা